আপনাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। নামাজ পড়ে আসি আপনার সাথে বলবো। জি, একটু আগেও একজন একই কথা বলছেন। বাইরে থেকে লোক সব নেওয়া হয়েছে। গাড়িটা লাইফের প্রথম এই অফিসে আসার পরে দেখতেছি। স্যার সব কিছু আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বলুন। দর্শক, স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের বিশেষ আয়োজন রিপোর্টার্স ডিটেলসে। সাথে আছি আমি ভাস্কর ভাদুরী। দর্শক, আপনারা ইতিমধ্যে একাত্তর টেলিভিশনের একটি বিশেষ প্রতিবেদন হয়তো দেখেছেন, যে প্রতিবেদনের মাধ্যমে আমাদের সহকর্মী রাশেদ আনিস তুলে নিয়ে এসেছেন ভয়ঙ্কর এক ঘটনা, যেখানে প্রতিবেদনের মাধ্যমে বলতে চাওয়া হয়েছে যে বিমানে যে তেল ভরা হয় যখন, অথবা তেল লোড করা হয় যখন, সেখানে যে সকল অভিজ্ঞ লোকদের থাকার কথা, সেক্ষেত্রে কোনো ধরনের যাচাই বাছাই না করে সম্পূর্ণ দুর্নীতির মাধ্যমে অনভিজ্ঞ লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কীরকম ভয়াবহ পরিস্থিতিতে এভিয়েশন খাত দাঁড়িয়ে রয়েছে। এই পুরো বিষয়গুলো যিনি প্রতিবেদনের মাধ্যমে তুলে নিয়ে এসেছেন, আমাদের সহকর্মী রাশেদ আনিস, তার কাছ থেকে আমরা এখন এই ঘটনার পুরো বিস্তারিতটা শোনার চেষ্টা করব, এবং একই সাথে কোনো কথা যদি থেকে থাকে যিনি তার রিপোর্টে প্রকাশ করতে পারেননি, তার মুখ থেকে সেই না বলা কথাগুলো আমরা শুনতে চাইব। রাশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি রিপোর্টার্স ডিটেলসে। আপনি যে বিষয়টি তুলে নিয়ে আসলেন যে পদ্মা অয়েল কোম্পানিতে যে নিয়োগ দুর্নীতি, আচ্ছা, আমরা প্রথমে বুঝতে চাচ্ছি যে বিমানে তেল যে লোড করা হয় সেই বিষয়টি নিয়ে যদি আমাদেরকে প্রথমে একটু আপনি বিস্তারিত বুঝান। বিমান খুবই স্পর্শকাতর একটি জায়গা। মূলত হচ্ছিল যখন নিয়োগ পদ্ধতি দেওয়া হয়, সেখানে বলা হয় যে কোনো ফিলিং স্টেশনে 3 বছর এক্সপিরিয়েন্স সেরকম বলা হয়, কিন্তু প্রাধান্য কিন্তু দেওয়া হয় যেই নিয়োগ ফর্মটি দেয়া আমার বিশেষ প্রতিবেদনে যেটি আছে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যারা বিমানে এর আগে ফুয়েল লোড করেছেন, সেই অভিজ্ঞতা আছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু তারা কিন্তু তাদের নিয়োগ যে পদ্ধতি সেটি কিন্তু ফলো করেননি। এবং একটি বিষয় একটু স্মরণে রাখবেন, আপনি বললেন যে 1000 কোটি টাকার কথা বলছেন, কিন্তু সেখানে কিন্তু যাত্রীদের প্রাণহানির সংখ্যাও রয়েছে। বিমানে যখন ফুয়েল লোড করা হচ্ছে সেটি যদি সম্পূর্ণ ভরে যায়, তখন কিন্তু প্লেন যে সেই ইমব্যালেন্স হওয়ার একটি সংখ্যা থাকে, আগুন লাগার সংখ্যা থাকে, নানা ধরনের সমস্যা কিন্তু হতে পারে, প্লেনের কোনো যান্ত্রিক ত্রুটি দেখা যেতে পারে। তো এটি কিন্তু মোটেও হালকা বিষয় না। এবং পদ্মা ওয়েল মানে বুঝতে পারবেন, আমি আসলে একটি বিশেষ প্রতিবেদন করেছি, যদিও আমি এখন পর্যন্ত নিয়োগ কমিটি কিভাবে আসলে কাজ করেছে সেটি নিয়ে করিনি, হয়তো বা ভবিষ্যতে করব। কিন্তু বোঝা যায় যে যদি পদ্মা ওয়েলের মতো কোম্পানির এই অবস্থা হয়, এরকম নিয়োগ দুর্নীতির অবস্থা হয়, তার মানে প্রতিটি খাতে, এই বিমান সেক্টরের প্রতিটি খাতে কিছু না কিছু দুর্নীতি আছে, যেগুলো আসলে জনগণের সামনে আনা প্রয়োজন। এবং সিভিল এভিয়েশনে যখন কথা বলছিলাম আমি বিশেষজ্ঞের সাথে প্রতিবেদনে, তিনিও বলেছেন জনগণকে আসলে জানাতে হবে বিষয়গুলো। কারণ যারা 25-26 বছর ধরে কাজ করছে, তাদেরকে কোনো রকমের কোনো প্রাধান্য দেওয়া হয়নি এখানে। তারা মাত্র 500 টাকা বেতনে কাজ করছে প্রায় দৈনিক, এবং তাদের ডিউটি কিন্তু 24 ঘন্টা ডিউটি শিফট পরিবর্তন করে করে তাদেরকে কোনো রকম কোনো প্রাধান্য দেওয়া হয়নি। কিন্তু প্রাধান্য যাদেরকে দেওয়া হয়েছে তারা সবাই কিন্তু মোটামুটি ফুয়েল অ্যাটেন্ডেন্ট যারা রয়েছে, আমার কাছে যেই তথ্য রয়েছে, তারা সবাই কিন্তু হচ্ছে দুর্নীতি এবং ছিল জাল যে সনদ, সেই জাল সনদে আশ্রয় নিয়েছে। কেউ তার আত্মীয় নাম্বার দিয়ে রেখেছিল। রাশেদ, আমি আপনাকে যদি একটু থামিয়ে জিজ্ঞেস করি, আমি একজন সাধারণ মানুষ হিসেবে যদি জানতে চাই, আসলে কি যারা গাড়িতে তেলগুলো লোড করছেন, সেই অভিজ্ঞতা থাকলেই কি বিমানের মতো স্পর্শকাতর যে বিষয়গুলো রয়েছে, আমরা দাম জানি যেগুলোর দাম অনেক ক্ষেত্রে 1000 কোটি টাকার মতো হয়, তো সেক্ষেত্রে যাদের গাড়িতে তেল ভরার অভিজ্ঞতা থাকে তারাই কি প্লেনে তেল ভরতে পারবে? বিষয়টি কেমন? প্রথমে আসলে সার্টিফিকেট যেগুলো, মানে এই যে নিয়োগের মাঝে যে 14 জন ফুয়েল অ্যাটেন্ডেন্ট, আমি যেহেতু আসলে ফুয়েল অ্যাটেন্ডেন্ট নিয়ে কাজ করেছি, তাদের সার্টিফিকেটগুলো আমি সংগ্রহ করেছি। এবং সার্টিফিকেটের পর তাদের সাথে আসলে ক্রস ভেরিফিকেশন সেটি করেছি। মূলত ঢাকার বাইরে যারা ফুয়েল অ্যাটেন্ডেন্ট নিয়োগ কর্মস্থল দেখিয়েছিলেন, তাদের সাথে টেলিফোনে কথা বলেছি, এবং বিশ্বাস করবেন যে প্রতিটি ফোন কলে কিন্তু বলেছেন যে এটি ফিলিং স্টেশনের নাম্বার না, বরং হচ্ছে এটি আগে নাম্বার ছিল, অর্থাৎ আত্মীয়দের যে নম্বর সেটি দাও। ঢাকায় আমি 3টি ফিলিং স্টেশনে গিয়েছি। ঢাকায় যে 3টি অ্যাড্রেস দেওয়া ছিল, সেই 3টি ফিলিং স্টেশনে যাওয়ার পর একটি পাওয়ার কোম্পানি ছিল, সেখানে গিয়েছি। যাওয়ার পর দেখলাম যে এখানে আসলে কোনো অস্তিত্বই নেই ওই কোম্পানির। ইভেন যিনি কাজ করেছেন তার নামও আসলে কেউ জানেন না, যারা আসলে দীর্ঘদিন ধরে এখানে আছেন। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মিরপুরে একটি, আমার প্রতিবেদনে দেখতে পারবেন, মিরপুরে একটি এসপি ফিলিং স্টেশন নামে স্টেশন রয়েছে। সেই এসপি ফিলিং স্টেশনে যখন আমি যাই, সেখানে সবচেয়ে পুরনো যে কর্মী, তার সাথে কথা বলি, তিনি বললেন এই নামে কেউ নেই। এবং ম্যানেজারের সাথে যখন কথা বলি, তখন আরও চমকপ্রদ একটি তথ্য পাই। সেই তথ্যটি হচ্ছে যে আনোয়ার হোসেন নামে এখানে একজন ম্যানেজারের কথা বলা হয়েছিলেন, যিনি 2021 সালে এই সনদ দিয়েছিলেন। আনোয়ার হোসেন নামে আসলে কোনো ম্যানেজার ওই কোম্পানিতে নেই, এবং
বর্তমান যিনি ম্যানেজার রয়েছেন তার কাছেও তৃতীয় পার্টির মাধ্যমে পদ্মা ওয়েলে সনদ দেওয়ার বিষয়ে অনেক রিকোয়েস্ট এসেছে। তিনি করেছেন কিনা করেননি সেটি আমাকে প্রকাশ্যে তিনি বলতে চাননি, ক্যামেরার সামনে কথা বলতে চাননি, কিন্তু তিনি বলেছেন যে তার কাছে এরকম অনুরোধ এসেছে। তার মানে এই ঘটনা কিন্তু অনেক দিন ধরে ঘটছে। রাশেদ, আমি আবারও আপনাকে থামাবো। আমি এই বিষয়টি যদি আপনাকে আবার জিজ্ঞেস করি প্রশ্নটি, যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আপনার প্রতিবেদনে আমরা দেখেছি যে তাদের আর কি যে সকল সনদগুলো রয়েছে তার সব কয়টি ভুয়া সনদ অথবা জাল সনদ, এমনকি তাদের 3 বছর তো দূরের কথা, একদিনেরও কোনো অভিজ্ঞতা নাই। যারা আসলে আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন তারা কিন্তু আমাকে ফোন করেছেন, ফোন করে তারা আমাকে অনেক রিকোয়েস্ট করা শুরু করেছেন তাদের ইন্টারভিউটা যাতে আমি না রাখি। কারণ সেখানে কর্তৃপক্ষ যারা আছেন পদ্মাওয়েলে, আমরা প্রথমে একটি প্রোমো দিই, সেই প্রোমোটা দেখার পর তারা বলছিলেন যে যারা যারা ইন্টারভিউ দিয়েছেন, যেহেতু অস্থায়ী চাকরি এবং তাদের চাকরি কোনো রকমের কোনো নিশ্চয়তা নেই, তাদের অলমোস্ট সবাইকে আসলে হুমকি দেওয়া হয়েছে যে যারা যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের চাকরি চলে যাবে। এখানে একটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে যারা দুর্নীতি করেছে, যারা জালিয়াতি করেছে, সেখানে তাদের বিষয়ে কিন্তু কোনো কঠোর পদক্ষেপ কর্তৃপক্ষ, পদ্মাওয়েল কর্তৃপক্ষকে নিতে দেখা যায়নি। বরং যারা দুর্নীতি করেনি, যারা ভিকটিম, যারা ভুক্তভোগী, যারা খুবই খেটে খাওয়া মানুষ, তাদের বিষয়ে কিন্তু তারা এরকম একটি বিষয় সামনে নিয়ে এসেছেন যে তাদের যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। তো খুব সম্ভবত গতকাল আমাকে 2-3 জন ফোন করেছেন ফুয়েল অ্যাটেন্ডেন্ট যারা অস্থায়ীভাবে আছেন, তারা অনেক রিকোয়েস্ট করেছেন যে তাদের চাকরি খেয়ে ফেলতে পারে, এরকম একটি নিশ্চয়তা আছে। এক ধরনের হুমকি ধুমকি। রাশেদ, সবশেষ যে বিষয়টি যদি বলি, যে এত বড় কাণ্ডের মূল হোতা হিসেবে যাদেরকে ধরা হয় কর্তৃপক্ষ, অথবা সাংবাদিকতার ভাষায় আমরা যে কথাটা বলি কর্তৃপক্ষ কি বলছে এত বড় দুর্নীতি, এত বড় অনিয়মের ক্ষেত্রে? কর্তৃপক্ষটা যে কে সেটি কিন্তু আসলে আমি এখনও বুঝিনি। কেন বুঝিনি সেই বিষয়টি যদি আমি খুব সংক্ষেপে আপনাকে বলি। এখন যিনি প্রধান দায়িত্বে রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, তিনি খুব সংক্ষেপেই বলেছেন যে তখন আমি যতটুকু শুনেছি, আমি তখনও নিয়োগ পাইনি, আমি যতটুকু শুনেছি এবং আমার কানে যতটুকু এসেছে যে এই জিনিসটা খুব সুষ্ঠুভাবে হয়েছে এবং এর আগে যিনি নিয়োগ পেয়েছিলেন তার সাথে আপনি কথা বলে দেখতে পারেন, হয়তোবা তিনি কমিটিতেও ছিলেন। আমি তার কাছ থেকে সেই বিষয়টা জানলাম, তিনি পুরোপুরিভাবে দায় এড়িয়ে অন্য একজনের কাছে বললেন। আমি যখন তার সাথে কথা বলতে গেলাম, যিনি সাবেক ছিলেন এবং যার সময় আসলে নিয়োগটি হয়েছে, তিনি পুরোপুরিভাবে দায় এড়িয়ে যিনি বললেন যে আমাদের কোনো রকমের কোনো কিছু না, আমাদেরকে কোনো রকমের কোনো কিছু জানানো হয়নি। চট্টগ্রামে এই পরীক্ষাটি হয়েছে, যেটি আসলে 1.5 ঘন্টা পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটি 45 মিনিট হয়েছে এবং সেই পরীক্ষাটি থেকে 14 জনকে সিলেক্ট করে 18 জনকে সিলেক্ট করে শুধু বলা হয়েছে যে তাদের এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে রাশেদ। দর্শক শুনছিলেন আমাদের সহকর্মী রাশেদ আনিসের কথা, তার প্রতিবেদনের মাধ্যমে এবং তার কথার মাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে যে পুরো বাংলাদেশের এভিয়েশন খাতই এক ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ যাদের বিন্দুমাত্র কোনো ধরনের অভিজ্ঞতা নেই ফুয়েল অ্যাটেন্ডেন্ট হিসেবে, তাদেরকেই কিন্তু এত বড় বড় স্থাপনার ক্ষেত্রে নিয়োগ প্রদান করা হয়েছে এবং তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। এবং এই প্রতিবেদন সংক্রান্ত কাজে যারা সত্য কথা বলেছিলেন তাদেরকে ইতিমধ্যেই কিন্তু চাকরি থেকে ছাঁটাই করার হুমকিও দেওয়া হয়েছে। আমরা আশা করব আমাদের এই 71 টেলিভিশনের প্রতিবেদন কিংবা আজকের যে আলোচনা, সেই আলোচনা শোনার পর কর্তৃপক্ষের টনক নড়বে এবং একই সাথে এই বিষয়ে দ্রুত আইন অনুযায়ী যে নিরাপত্তা প্রদান এবং একই সাথে অভিজ্ঞদের কাজে যোগদানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ত্বরান্বিত হবে। আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ভাস্কর ভাদুরী।